লাল শাড়িতে প্রেয়সী, পর্ব সংখ্যা 18। লেখনীতে ফাতিমা ফারিয়াল। 1 ঘন্টা জার্নির পর অবশেষে আহাদের রাজার দল পৌঁছে গেছে চট্টগ্রামে। তখন রাত প্রায় 11টার কাছাকাছি। চারদিকে শহরের বাতাস যেন অস্বাভাবিক এক উত্তেজনায় ভরপুর। তারা চট্টগ্রামে এসেছে এই খবর ছড়িয়ে পড়েছে, পুরো পরিবেশ যেন অন্যরকম হয়ে গেছে। বিমানবন্দর থেকে বের হতেই শত শত মানুষ চারপাশ থেকে তাদের ঘিরে ধরল। জনতার কণ্ঠে স্লোগান, ভিড়ের উত্তেজনা, চারদিকে ক্যামেরার ফ্ল্যাশ, সব মিলিয়ে যেন এক উৎসব মুখর পরিবেশ। সেখানকার কেন্দ্রীয় নেতারা নিজের হাতেই তাদের অভ্যর্থনা জানালো। নিরাপত্তার দায়িত্ব নিল ডিবি পুলিশের বিশেষ দল। অবশেষে কড়া নিরাপত্তায় বেষ্টনী ভেদ করে তারা পৌঁছে গেল শহরের অভিজাত হোটেলের রেডিডন্স ব্লুতে। লম্বা পথ পাড়ি দিয়ে ক্লান্ত আহাদ নিজের নির্দিষ্ট রুমে ঢুকতেই দেহটা ছুড়ে দিল নরম বিছানায়। নাদিম আর শাওন ব্যস্ত হয়ে ব্যাগপত্র গুছিয়ে রেখে আবারও চুপচাপ বরিয়ে গেল। রুমে তখন এক ধরনের নীরবতা, শুধু এসির মৃদু শব্দ আর জানালার বাইরে রাতের হালকা গুঞ্জন। এই নীরবতা ভাঙল পাশের সোফায় এসে বসা আশফাক মীরের ভারী পদক্ষেপে। সারা পথে তিনি খেয়াল রেখেছেন আহাদের অন্যরকম লাগছে। তার চেহারায় কেমন এক অদ্ভুত উজ্জ্বলতা, ঠোঁটের কোনায় চাপা হাসি লেগে আছে। তাই দেখে সন্দেহের কাঁটা বিঁধেছে আশফাক মীরের মনে। আশফাক মীর ভুরু কুঁচকে ভাতিজাকে দিকে তাকালেন। আহাদ সিলিং এর দিকে তাকিয়ে আছে। আশফাক মীর গলা ঝেড়ে সরাসরি প্রশ্ন করলেন, তোর কি হয়েছে রে আহাদ? ঢাকা থেকে লক্ষ্য করছি এমন একা একা হাসছিস কেন? তোর গায়ে কি জিনপরির আসর লাগলো নাকি? বিছানায় আধশোয়া আহাদ ধীরে ঘাড় কাত করে তাকালো চাচার দিকে। তার দৃষ্টি ক্ষীণ, কিন্তু ঠোঁটে দুষ্টুমির ভর হাসি। এক ঠোঁট টিপে দিয়ে হেসে বলল, জিনের বাতাস না, বিয়ের বাতাস। আশফাক মীর বিষময়ে হালকা নড়ে উঠলেন, সামান্য সামনে ঝুঁকে বসে, যেন চোখ দিয়ে সত্যি তা যাচাই করতে চান। অবিশ্বাসে ভরা কণ্ঠে বললেন, কি বললি তুই? তুই বিয়ে করে ফেলেছিস? আর সেটা আমায় না জানিয়ে এই পরিস্থিতিতে? এই থামো তো, বিয়ে করলে কি আর এখানে তোমার সাথে এক রুমে বসে থাকতাম? অবশ্যই বইয়ের কোলে ঘুমিয়ে থাকতাম। আশফাক মীর বিরক্তির গলায় বললেন, তাহলে যে বললি বিয়ের বাতাস লাগছে? আহাদ দুষ্টুমি ভরা ভঙ্গিতে বিছানার বালিশটা বুকের কাছে টেনে নিয়ে বলল, বাতাস লাগছে বলেছি, বিয়ে করেছি সেটা বলি নাই। সব সময় এত অগ্রিম বোঝো কেন? মানে কি? তোমার মানে বুঝতে হবে না। এখানে কি করছো? যাও এখান থেকে। আশফাক মীর আরো কৌতূহলী হয়ে চোখ শুরু করে তাকালেন আহাদের দিকে। আহাদের ভেতরে কিছু একটা পরিবর্তন তিনি বুঝতে পারছেন, কিন্তু সেটা কি বুঝতে পারলেন না। আহাদ এবার চাচার দিকে তাকিয়ে একটু সুর দিয়ে বলল, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। এখন এখান থেকে যাও, যাও যাও যাও। যদি যাওয়ার জন্য ধরতে হয় তোমার পাও, তার আগেই তুমি এখান থেকে যাও। আশফাক মীরের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন এখন যত প্রশ্নই করুন না কেন আহাদ কোনো কিছুই বলবে না। শুধু এক পলক দৃষ্টিতে ভাতিজার চোখে চোখ রাখলেন। অতঃপর নীরবতা গিলে রুম থেকে বেরিয়ে গেলেন। দরজার শব্দ করে বন্ধ করে দিল। রুমে আবার নিস্তব্ধতা নেমে এলো। আহাদ দরজার দিকে তাকাতেই এক মুহূর্ত নীরব থাকে, অতঃপর হঠাৎ করে হু হু করে হেসে উঠল, যেন নিজের বুকে চাপা আনন্দকে বাইরে ছুড়ে দিল। তার চোখে মুখে তখনও এমন এক দীপ্তি ফুটে উঠল, যেটার কারণে শুধু আহাদ আর তার হৃদয়ের গোপন সঙ্গী জানে। ভোরের আলোটা তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি, কিন্তু ঈশানী উঠেছে আরো অনেক আগে। ব্যাগপত্র গোছাতে গোছাতে তার কপালে ঘাম জমছে। ঘরটা এলোমেলো হয়ে আছে, জামা কাপড় ছোট ছোট ব্যাগে। এদিকে হৃদিতা তখনও বিছানায় গুটিসুটি মেরে পড়ে আছে, যেন বালিশে মুখ গুজে আরো কয়েকটা মুহূর্ত ঘুমকে আঁকড়ে ধরে থাকতে চাইছে। সেদিকে তাকিয়ে ঈশানী বিরক্তিকর কণ্ঠে বলল, আর কত ঘুমাবি রিদি? শোন না, কতবার ডাকছি তোকে, কোনো সাড়া নেই রিদির। সে আবারও জোরে ডেকে উঠল, এই রিদি, উঠবি না নাকি? লঞ্চ 8টায়, সময় নাই না কিন্তু। এবার ধীরে ধীরে দুলতে দুলতে উঠে বসলো রিদি। এলোমেলো চুলগুলো কপালের ওপর নেমে এসেছে। একটা বড় হাই তোলে পা দুটো মেঝেতে রাখলো। অতঃপর কিছুক্ষণ জানালার বাইরে তাকিয়ে রইল, যেন তার ভেতরে অদ্ভুত ভারী এক শূন্যতা ভর করেছে। বুকের ভেতরে একটা চাপা অনুভব থমকে ভাবনায় ফেলে দেয়। পা টেনে টেনে ড্রয়িং রুমে এসে ঈশানীর গুচ্ছ
গাছ করা সব শেষ। চারদিকে একবার চোখ বুলিয়ে ঘুম ঝাড়ানো গলায় প্রশ্ন করে রিদি, আব্বু কই? আব্বু আর তোর ভাইয়া নিচে গেছে, এখনই চলে আসবে। ভাইয়া যাবে না? না, ও বিয়ের আগের দিন আসবে, ছুটি পায় নাই ও। এই বলে মাথা নাড়তে নাড়তে রিদি আবার নিজের ঘরে ঢুকে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে যায় গ্রামের উদ্দেশ্যে। গ্রামে তার মামার বড় মেয়ে মানে তানিশার বিয়ে, আর তাই তারা গ্রামে যাবে। আর এই জন্য রিদির বাবা তাদের নিতে এসেছিল। যদিও আফরোজা শেখকে ডাকে এসেছে, তবে সেটা তিনি কারোর সাথে প্রকাশ করেনি। তারেক রায়ান রাজনীতি মোটেও পছন্দ করে না। এর একটা যথাযথ কারণ আছে। এই রাজনীতির ধামাচাপায় নিজের মেয়েকে তিনি ফেলতে চায় না। আদনান পেশে একজন ডাক্তার, সেটা সে জানে, তবুও তার বেড়ে ওঠা তো রাজনীতির পরিবারেই। তাই তারেক রায়ানের ভরসা পান না নিজের মেয়েকে বিয়ে দিয়ে এমন একটা পরিবারে পাঠানোর জন্য। আফরোজা শেখকে বলে বসলেন পরিবারের সাথে কথা বলে জানাবে, কিন্তু সেটা শুধু কথার কথাই ছিল। মন থেকে সে চায় না রিদিকে সেখানে বিয়ে দিতে। অবশেষে দীর্ঘ 6 ঘন্টা ক্লান্তির যাত্রা শেষ করে তারা ভোলে এসে পৌঁছায়। রিদিতের গন্তব্য সোজা তার মামার বাড়ি, কারণ কাল বিকালে তানিশার গায়ে হলুদ। এত দূর থেকে নিজের বাড়ি গিয়ে আবার মামার বাড়ি আসা সম্ভব না। তাছাড়া সবাই এখন এখানে আগে থেকে চলে এসেছে। রিদির মামার বাড়িটা বিশাল বড়, একই বাড়িতে অনেকগুলো ঘর, তার ওপর বিয়ে বাড়ি। আত্মীয় স্বজনরা সব গম গম করছে। লাইটিং, আলোকসজ্জা সব মিলিয়ে পুরো বাড়িটা যেন উৎসবের মেলায় পরিণত হয়েছে। রিদির নানা নাই, শুধু নানু আছে, আর তার মা একজন, আর খালারা 2জন। রিদির মা সবচেয়ে ছোট। রিদি তার বাসায় ঢুকতেই একরকম শোরগোল পড়ে গেছে। তানিশা ছুটে এসে মুখে অভিমান ঝরে পড়েছে। অভিমানী কণ্ঠে ঈশানী আর রিদিকে বলল, আমি কতবার বলেছি আমার বিয়েতে তোর 1 মাস আগে আসবি, অথচ তোরা এলি একদম কাটায়। এখন কি শুধু আমাকে বিদায় দিতে আসলি? শান্ত শৈলটা সোফায় এলিয়ে দিয়ে রিদি মুচকি এসে বলল, তানিশা আপু, তুমি যদি বিদায় না হও তাহলে তো আমরা তোমার জায়গা পাবো না, তাই দেরি করে আসলাম তোমার রুমটা যাতে দখল করতে পারি। তানিশা কথাটা শুনে গাল ফুলিয়ে নিল। এমন সময় রিদির মা আর খালামণি মামিরা এসে ড্রয়িং রুমে ভিড় করলো। সবাই একে একে কথা বলছে। একই সাথে মাহিও দৌড়ে এসে রিদির নানুর কোলে উঠে বসলো। নানু তাকে পরম স্নেহে আদর করছে। আর এটা দেখে রিদির ভেতরটা হালকা হিংসায় ভরে গেল। সে ঝট করে মাহিকে টেনে নামিয়ে নিচে নানুর গলা জড়িয়ে ধরল। মাহিকে উদ্দেশ্য করে বলল, যা সর এখান থেকে, এটা আমার নানু, তুই তো নানুর কোলে যা। উড়ে এসে জুড়ে বসছিস আমার নানুর কোলে। মাহি কোমরে হাত রেখে রাগী গলায় বলল, আমি মোটেও উড়ে আসিনি, আমি নদীতে ভেসে ভেসে এসেছি। মাহির এমন শিশুসুলভ কথায় সবাই হেসে উঠল। ঘর জুড়ে খিলখিল শব্দ ছড়িয়ে পড়ল। তখন ওই রিদির খালামণি রিদির দিকে তাকিয়ে বললেন, কিরে রিদি, তুই এত শুকিয়ে যাচ্ছিস কেন রে দিন দিন? ঈশানী পাশ থেকে মুখ বাঁকিয়ে কটাক্ষ করে বলে উঠল, ও মোটা কবে ছিল, সারা জীবনেই তো আগাগোড়া শুটকি। এবার রিদির মা সেদিকে তাকিয়ে শুরু করলো তার সেই চিরচেনা বাণী। কপাল চাপড়ানো ভঙ্গিতে হাত দেখিয়ে দেখিয়ে রিদির নামে অভিযোগ করতে লাগলেন তিনি। কি আর বলবো আপা, লবণের একটা বাটিতে খায়, মাঝে মাঝে তো খায় না, আর মাছ তো ছুঁয়েও দেখে না। মাংস হলে কয়টা খাবে, আর শুধু চিনে ডিম আর আলু। কি যে যন্ত্রণাকে নিয়ে রিদি বুঝতে পারে এখন তার মা তার নামে বদনাম গাইবে। শুরুও করেছে ইতিমধ্যে, থামাথামি নাম নেই। তাই সেটা বুঝে এড়াতেই রিদি ধীরে ধীরে উঠে যায় সিঁড়ির ওপরে এসে তোয়ার রুমে ঢুকলো। আর তারা 3 সন্তান, সবার বড় তানিশা। তার মামা 3 সন্তান, সবার বড় তানিশা, এরপর তানভীর, সবার ছোট তোহা। তোহার রুমেই সব বোনেরা লেগেছে মেহেদি দিতে। হঠাৎ রিদিকে দেখে তার ছোট্ট বোন রাইসা লাফিয়ে ওঠে। রাইসা এখন ক্লাস 9-এ পড়ে, বয়স 14। তাই সমবয়সী আরও 2জন খালাতো বোনও আছে। একজনের নাম হাসনা, আর একজনের নাম ইতি। সবাই একই রকম হই হুল্লোড় করে ওঠে রিদিকে দেখে। রাইসা এসে বোনকে জড়িয়ে ধরে বলে, আপু তুমি চলে আসছো? না, আমি এখনো লন্ডন আসি নাই।
তার কথায় সবাই হো করে হেসে ফেললো। তোয়া আর রিদি সমবয়সী হয়, তাদের বন্ধুত্ব দারুণ। রিদি এসে তোয়ার পাশে বসলো। ঠিক তখন এই ঘরে ঢুকলো তানভীর। সে রিদির মাথায় একটা গাঁটটা মেরে বলল, কিরে শুটকি, কখন আসলি? রিদি কটমট করে তাকালো তানভীরের দিকে। তানভীর আবার রিদির থেকে 4 বছরের বড়। শৈশব থেকে তানভীরের সবচেয়ে প্রিয় কাজই ছিল রিদিকে চালানো, আর তাই রিদি তানভীরের দু চোখে দেখতে পারে না। তানভীরের দিকে তাকিয়ে তোহা বিরক্তি হয়ে বলল, ভাইয়া তোর এখানে কি কি মানে তোর এখানে কি করছিস? তুই কানা মেহেদি লাগাচ্ছি দেখছিস না? তো আমিও লাগাবো। এই বলে ধপাস করে বসে পড়লো বোনদের ভিড়ে। রিদি রেগে গজরাতে লাগলো, তুই কি মেয়ে মানুষ, মেহেদি পড়বি? মেয়েদের মাঝে কি? বাইরে যা। না যাবো না, কি করবি? রিদি এবার তোয়ার দিকে তাকিয়ে এক ঝলক হাসলো, এরপর বাকিদের দিকে তাকিয়ে একটা হাসি দিল। সেই হাসির সাথে সবাই বুঝে গেছে রিদির প্ল্যান কি। রাইসে এগিয়ে গিয়ে দৌড়ে দরজা বন্ধ করে দিল। অতঃপর সব বোনেরা মিলে ঝাঁপিয়ে পড়লো তানভীরের ওপর। প্রায় আধ ঘন্টার সময় নিয়ে সব বোনেরা মিলে তানভীরকে দিল মেয়ে সাজিয়ে। বেচারা তানভীর তো নতরও নাড়াতে পারছিল না। এতগুলো বোনের মাঝে থেকে নিজেকে ছাড়ানো মুশকিল। শাড়ি চুড়ি পরিয়ে তাকে মেয়ে সাজিয়ে রুম থেকে বের করে দিল তারা। রিদি তার দিকে তাকিয়ে বাঁকা এসে বলল, খুব শখ না তোর? এখন দেখ মেয়ে এসেছে, কেমন লাগছে তোকে? ঠিক তখন এই সামনে এসে পড়লো রিদির ভাই ইব্রাহিম আর কাজিন ফাহিম। দুজনেই তানভীরকে দেখে চোখ বড় করে তাকিয়ে আছে। ইব্রাহিম অবাক হয়ে গম্ভীর ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আপনি কে? আপনাকে তো চিনলাম না। রিদি হেসে উঠল, এটা আপনাদের ভাই উর্ফে বোন তানভীরা। ইব্রাহিম আর ফাহিম দুজনেই চোখ বড় করে তাকায় তানভীরের দিকে। তাকে চেনার উপায় নেই, শুধু চুলগুলো ছোট বলে বোঝা যাচ্ছে। তানভীরের এই অবস্থা দেখে ফাহিম আর ইব্রাহিম হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খেতে লাগলো। আর তানভীরের যেন এতে কিছু যায় আসে না। নির্লজ্জ নির্লিপ্ত ভঙ্গিতে একটা ভাঙচি মেরে কোমর দুলাতে দুলাতে মেয়েদের মতো হেঁটে চলে গেল। আর এটা দেখে সবাই হাসতে হাসতে পেট ফেটে যাবে এমন একটা অবস্থা। মুহূর্তে পুরো বাড়িতে হাসি রোল পড়ে গেল তানভীরের এমন কাণ্ড দেখে। চট্টগ্রামে বিশাল সমাবেশে শেষ করে পরের দিনে আহাদ রাজা এসে পৌঁছালো সিলেটে। শহরে গাঢ় সবুজ পাহাড়, নদী, চা বাগানের সৌন্দর্য হয়তো অন্য সবার মনে প্রশান্তি আনে, কিন্তু আহাদের কাছে এগুলো কেবল সাময়িক বিরতি। আগামীকালই আবার জাফলংয়ের দিকে আরেক বড় সমাবেশ। কেন্দ্রীয় নেতারা থাকবেন, স্থানীয় দলনেতা সহ ছাত্রদলকে সাংগঠনিক করতে হবে। আবারও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলার প্রস্তুতিও নিতে হবে। গত 2 দিন ধরে একের পর এক সভা, বৈঠক, সমাবেশ সব মিলে আহাদ রাজার শরীর ও মানসিক চাপের সীমা ছড়িয়ে গেছে। ক্লান্ত শরীরটা কিছু সময় চায়, একটু নিঃশ্বাস চায়। অথচ রাজনীতির অস্থির জগতে তার যেন বিলাসিতা ছাড়া আর কিছু নয়। গাড়ির পাশে এসে হেলে দাঁড়ালো আহাদ রাজা। ঠান্ডা ধাতব শৈল থেকে দূরের দিকে তাকালো। এক গাছের ডালে বসে আছে একজোড়া পাখি। একে অপরের কাছাকাছি গা ঘেঁষে বসে আছে তারা। তার সুখ তাদের মনে। ইচ্ছে করলে ডানা মেলে আকাশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যেতে পারে। হিংসে হলো আহাদের। সে তো বন্দি, শেকল নেই, তবুও যে কোনো অদৃশ্য শেকলে বাঁধা। কেমন উল্টোপাল্টা ভাবনায় ডুবে গেল সে। উল্টাপাল্টা ভাবনায় ডুবে থাকা অবস্থায় হঠাৎ করে বুকের ভেতর অন্যরকম দোলা খেলে। হঠাৎ করে মনে পড়লো নিজের প্রেয়সীর কথা। ব্যস্ততার ফাঁকে একটু কথা বলে হয়তো সব ক্লান্তি ঝরে যাবে। সে পকেট থেকে ফোন বের করে রিদির নাম্বারে কল দিল, কিন্তু রিসিভ করলো না রিদি। আহাদ ভুরু কুঁচকে যায়। সে আরও একবার কল করে, কিন্তু এবারও রিসিভ হলো না। সামান্য এতটুকুতে আহাদের মাথায় রাগ চড়ে যায়। এই আল্লাহর বান্দিরে যে কতবার বলছে যে 2 বারের বেশি যেন কল দিতে না লাগে, কিন্তু আবারও সেই একই ভুল করলো তার প্রেয়সী। এখন যদি সামনে থাকতো নিশ্চিত আস্ত চিবিয়ে খেত। দাঁতে দাঁত চেপে ফোনের দিকে তাকিয়ে ফোঁস করে উঠল আহাদ, বজ্জাত বেটি, সাহস বেড়ে গেছে না? আমি যে তোর কি করব জানো? তোর কোনো আইডিয়াও নেই, শুধু সেই কাঙ্ক্ষিত দিনটা আসার অপেক্ষা। আমি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। একটু থেমে আবার দাঁত কর্মর করে বিড়বিড় করে বলল, তখন দেখবি এবং হাড়ে হাড়ে টের পাবে আহাদ রাজার সাজা কত প্রকার ও কি কি।
চোখ বন্ধ করে ফেললো কিছুক্ষণ। হৃদির এমন অবহেলায় যেন বুকের ভেতর কাটার মতো বিঁধে গেছে তার। নিজেকে শান্ত করার চেষ্টা করছে। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, চাইলেও এখন কিছু করতে পারছে না। শাহিন তখনই পায়ের শব্দ চমকে তাকালো। শাহিন হস্তনস্ত পায়ে এগিয়ে আসে, মুখে উৎকণ্ঠা স্পষ্ট। আহাদ ভুরু কুঁচকে তাকালো। শাহিন কিছুক্ষণ চুপ থেকে আহাদের মনোভাব বোঝার চেষ্টা করলো, অতঃপর একটু দ্বিধা নিয়ে সাবধানে বলল, ভাই। কি বল? একরকম চাকিয়ে ওঠে আহাদ, যেন রাগের আগুন ঝরে পড়ছে। তার সমস্ত রাগ শাহিনের উপর ঝাড়বে এখন। শাহিন বুঝতে পারে সেটা আহাদ কোনো কারণে রেগে আছে, তবুও তার কথা বলা জরুরি। তাই সে একটু নিচু গলায় আবারও বলল, ভাই, খলিল মাতাব্বর এখানেও আমাদের পেছে লোক লাগিয়েছে। নাদিম খবর দিল ঢাকার ছাত্রদল সংগঠনের মধ্যে ঝামেলা পাকিয়েছে। এখন এদিকেও কিছু একটা করার প্ল্যান করছে। শালার মাতাব্বর একটু বেশি উঠতেছে দেখি। সময় এসেছে ডানা কেটে দেওয়ার। আমার কোনো বান্দার গায়ে যদি হাত না পড়ে, আমার বংশ ধ্বংস করে দিব, নির্বংশ করে ফেলবো ওকে। শাহিন ঠোঁট কামড়ে কিছু ভাবলো, অতঃপর সতর্ক স্বরে প্রশ্ন করলো, তাহলে কি এখনই করবো ভাই? আহাদের চোখ জ্বলন্ত অঙ্কের মতো। সে তীক্ষ্ণ দৃষ্টিতে শাহিনের দিকে তাকিয়ে গর্জে উঠল, কি করবি সেটা কি এখন আমার বলে দিতে হবে? শাহিন ভয়ে ভয়ে মাথা নুয়ে বলল, হ ভাই। শাহিন, জি ভাই। থাপড়ায় তো চেহারা নকশা পাল্টাই দিব। এখনই আমার চোখের সামনে থেকে চলে যা, কুইক। আহাদের রাগ এবার চরম পর্যায়ে পৌঁছে যায়। ক্রোধে যেন শরীর ফেটে যাচ্ছে তার। শাহিন আর দেরি করে না, চলে যেতে উদ্যত হয়। ঘুরে দাঁড়িয়ে কয়েক কদম এগোতে হাত গর্জে ওঠে, আবার শোনালো, আমি বলেছি বলেই চলে যাবি তুই? শাহিন আবার থমকে দাঁড়িয়ে যায়, ধীরে শরীরটা ঘুরিয়ে নেয় আহাদের দিকে। আতঙ্কে বুক কাঁপছে তার। কি এক মহা ঝামেলা, থাকলেও বিপদ, চলে গেল বিপদ। শাহিন আবার দু কদম এগিয়ে আসতে হাতের ইশারায় থামিয়ে দেয়। এরপর আঙ্গুল নেড়ে ঠান্ডা কিন্তু হিংস্র কণ্ঠে বলল, 2 ঘন্টা আমার চোখের সামনে আসবি না, না হলে তোরে মেরে তক্তা বানাই ফেলবো। যা এখন কুইক। শাহিন তো বোধহয় মেরে বোকার মতো দাঁড়িয়ে আছে। যাবে কি না থাকবে বুঝতে পারছে না। এরকম দ্বিধার পরে আহাত গর্জে ওঠে, আবার কাঁপলো চারপাশ। কি হলো, যেতে বলছি না তোকে? শাহিন এবার ধরফর করে দৌড়ে চলে গেল। আহাত কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, বুকের ভেতর তীব্র ক্রোধের ঢেউ। বাম হাত দিয়ে নাকটা ঘষে নিল, যেন নিজেকে সামলাতে চাইল। কিন্তু ফোনের স্ক্রিনে আবার হৃদিতার নাম ভেসে উঠতেই রাগী নতুন করে চলে উঠল। সজের একটা লাথি মারলো গাড়ির গায়ে। ধাতব শব্দে প্রতিধ্বনি হলো চারপাশটা। বুকের ভেতর জমে থাকা আগুনটা যেন কিছুতেই কমলো না, কিন্তু কিছুটা কমলো, কিন্তু পুরোপুরি নয়। এদিকে সন্ধ্যার পর তানিশার গায়ে হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। উঠোন জুড়ে রঙিন আলো, ফুলের সাজ আর হুল্লোড়ে ভরে আছে চারপাশ। সবাই একই রকম পোশাক পরেছে, মেয়েরা হলুদ আর সবুজ রঙের শাড়ি, ছেলের একই রঙের পাঞ্জাবি পরেছে, যেন একেবারে মিলেমিশে গেছে উৎসবের আবহে। অথচ এই ভিড়ের মাঝে একেবারে আলাদা দেখাচ্ছে হৃদিকে। হৃদির হাতে পায়ে ধরে কেউ শাড়ি পরাতে পারলো না। হৃদি যেন প্রতিজ্ঞা করেছে সে শাড়ি পরবে না তো পরবেই না। সবার মাঝখানে তাকে কেমন খাপছাড়া লাগছিল। বটল গ্রিন রঙের গ্রাউন্ড পরে বসে আছে এক কোণে চেয়ারে। ঠিক তখন এই ত্রোহা এসে আরেকটা চেয়ার টেনে বসলো তার ওই পাশে। একটু মন খারাপ করার ভঙ্গিতে হৃদির দিকে এক ঝলক তাকিয়ে বলল, তুই শাড়ি পরলি না কেন? তুই শাড়ি পরলে কি এমন হতো? আমরা সবাই কত প্ল্যান করেছি শাড়ি পরে একসাথে ছবি তুলবো। শাড়ি না পরলে বুঝি ছবি তোলা যাবে না? তাহলে ঠিক আছে, তুললাম না, আমার শখ নাই ছবি তোলার। তো হালকা বিরক্ত মাথা নাড়ল। আরে আমি সেটা বলছি, তাহলে একথা বলছিস কেন? তো হা করে কিছুক্ষণ তাকিয়ে রইল হৃদির দিকে, তারপর হালকা হতাশ হয়ে ভঙ্গিতে বলল, আজব, তোরে দেখি কিছুই বলা যায় না, সারাক্ষণ নাকে ডগায় রাগ নিয়ে বসে থাকিস। হৃদি আর উত্তর দিল না, শুধু ঠোঁট চেপে চোখ কুচকে তাকিয়ে রইল তোহার দিকে। ঠিক তখনই পিছন থেকে হঠাৎ কেউ তার চুল টেনে মেরে দিল। চুল টান খাওয়ার সাথে সাথে হৃদি হালকা চিৎকার করে আর্তনাদ করে উঠল, আহা! ঝট করে ঘুরে তাকিয়ে দেখে তানভীর দাঁড়িয়ে আছে, 32টা পাটি বের করে দুষ্টু হাসছে।
হৃদির আগে ফেটে পড়লো। চেয়ার থেকে ঝটকা মেরে উঠে দাঁড়াতেই তার দিকে এগিয়ে গেল। দাঁত কিরমির করে চেঁচিয়ে উঠল, তোর শিক্ষা হয়নি না? আবার আসছিস আমার মাই খাওয়ার জন্য? তানভীর এক চোট হেসে বাঁকা গলায় বলল, কথায় আছে না, শিক্ষার কোনো বয়স নাই, তাই আবার চেষ্টা করলাম। ও তাহলে তোর আবার শিক্ষা দিতে হবে মানে? তোহা। তানভীর এতেই হেলদোল নেই। সে বিন্দুমাত্র ভয়ও পেল না, বরং দুষ্টু চোখে তাকিয়ে আরো কাছে এলো হৃদি ভালো করেই বুঝতে পারলো কিছু একটা করবে এই বদমাসটা। তাই সে মাথা নাড়িয়ে ঘুরে চলে যেতে নিলেই তানভীর হঠাৎ পিছন থেকে এক টান দেয়। হৃদি ভারসাম্য সামলাতে না পেরে ধপ করে পড়ে যায় মাটিতে। তানভীর একটু ঝুঁকে হৃদির সামনে বসে, এক হাতে পেছন থেকে এনে হৃদির পুরো মুখে হলুদ লাগিয়ে ভূত বানিয়ে দেয়। এবার তানভীর হেসে এসে বলল, কাল আমাকে মেয়ে বানিয়েছিলি না, আজ থেকে ভূত বানালাম। অবশ্য তুই তো আগে থেকেই ভূতের লিডার। তুই এই পাড়ায় আসলে আর ভূত পাওয়া যায় না। হৃদি কটমট করে তাকালো তানভীরের দিকে। গলা ভেঙে চিৎকার করতে যাবে ঠিক তখনই ইব্রাহিমকে দেখতে পায়। ইব্রাহিমকে দেখে এরকম হাউমাউ করে ডাক দিল হৃদি, ভাইয়া। ইব্রাহিম ঘুরে সেদিকে তাকিয়ে তানভীর উঠে সেখান থেকে ভোদর দিয়ে পালিয়ে যায়। তোহা হৃদিকে দেখে টেনে তোলে। ইব্রাহিম এগিয়ে এসে দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। ভুরু তুলে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে, এ কি অবস্থা তোর? হৃদি কেঁদে ফেলার ভঙ্গিতে হাত কসকাতে বলল, ভাইয়া তানভীরকে কিছু বলেন, ও বেশি করতেছে এবার। আমি কিন্তু চলে যাব এমন করলে। ইব্রাহিম শান্ত গলায় মাথায় হাত রেখে বলল, আচ্ছা ঠিক আছে, শান্ত হ, ঘরে যা, আমি দেখি ওই বান্দরটা কই পালাইলো। হৃদি গটগট করে চলে গেল ভেতরে। মুখ ধুয়ে একটু শান্ত হতে চাইলো, কিন্তু ঘরের ভেতর কেমন। রুমটা তো ফাঁকা পেল না, সব জায়গায় মানুষে ভরা। শেষমেশ বিরক্ত হয়ে ছাদে গেল। ছাদের এক কোণায় ছোট্ট একটা সোফা ফাঁকা ছিল, গিয়ে সেখানে ধপ করে বসে পড়লো। পা তুলে আরাম করে বসে মাথা এলিয়ে দিল আকাশের দিকে। উপরে কয়েকটা তারা জল করছে, ঠান্ডা বাতাস বয়ে আসছে। তখনই মনে পড়লো আহাদের কথা। বুকের ভেতরটা কেমন যেন নড়ে উঠলো। মনে মনে ভাবলো, সে তো আসার আগে আহাদের সাথে দেখা করেনি, একটু কথাও বলেনি। আর আহাদ, সে তো আরো কলও করেনি। আর তাছাড়া কেনই বা কল করবে? তার তো একটা কারণ থাকা চাই। এই বলে মন খারাপ করে পাশে থাকা ফোনটা হাতে নিল। স্ক্রিন জ্বলে উঠতেই চোখ কপালে উঠে গেল হৃদির। আহাদ তাকে 2 বার কল করেছিল। কখন করলো? আমি তো টেরই পেলাম না। এখন কি করব? আমি কি কল ব্যাক করবো? নিজের সাথে নিজে বিড়বিড় করতে থাকলো হৃদি। একটু ভেবে আবার মাথা ঝাঁকালো, না আমি কিছুতেই ওই হাদ রাজাকে কল ব্যাক করবো না, কিছুতেই না। কিন্তু মন যেন কিছুতেই মানলো না। দ্বিধায় পড়ে অবশেষে ফেসবুকে ঢুকে হৃদি আহাদের প্রোফাইলে গিয়ে দেখলো গতকালকের একটা ছবি। সাদা পায়জামা পাঞ্জাবি পরে স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে আহাদ। আর তখনই হয়তো তোলা এই ছবিটা। হঠাৎ হৃদির চোখে পড়লো সাহারা নামের একটা মেয়ে। সে ছবিতে কমেন্ট করেছে, মাই হ্যান্ডসাম। মুহূর্তে আগুনে জ্বলে উঠলো হৃদি। দাঁতের দাঁত চেপে ফুসতে কমেন্টে একটা রাগি ইমোজি দিল। ঠোঁট বেঁকিয়ে ব্যঙ্গ করে বলল, মাই হ্যান্ডসাম। বজ্জাত মহিলা, লাজ লজ্জা কিচ্ছু নেই। অন্যের প্রপার্টিকে নিজের বলে নজর দেয়। সামনে পেলে তোর মাথার একটা চুলো থাকতো না। রাগে ফুসতে হৃদি দাঁত কিরমির করছে তার। সে ফোনটা কোলের উপর রেখেই কুশন শক্ত করে চেপে ধরলো। তবে 2 মিনিটের ব্যবধানে তার ফোনটা আবার জ্বলে উঠলো। বুড়ো কুচকি হৃদি আবার ফোনটা হাতে তুলে নেয়। নোটিফিকেশন দেখে চোখ বড় হয়ে গেল হৃদির। সেই মেয়েটা কমেন্টে রিপ্লাই করেছে, আহাদ রাজা, একটা স্মাইল ইমোজি দিয়ে। হৃদির চোখ বিষময় হয়ে গেল। রাগে যেন শরীর পুড়ে যাচ্ছে তার। দাঁতে দাঁত চেপে রিপ্লাই রাগ ইমোজি দিল। এরপর আর সহ্য করতে পারলো না। ফোনটা সোফার এক কোণে ছুঁড়ে ফেলে গটগট করে ছাদ থেকে নেমে গেল। কিন্তু ফোনের অপর প্রান্তে বসে আহাদ রাজা সবকিছু লক্ষ্য করছিল। হৃদির প্রতিটা প্রতিক্রিয়া তার নজর এসেছে। ফোনের স্ক্রিনে হৃদির রাগি ইমোজি দেখে ঠোঁটের কোণে ধীরে এক রহস্যের হাসি ফুটে উঠল। ঠোঁট চেপে সেই হাসিটা দমিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করলো আহাদ রাজা।